প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জেনে নেই আজকের আয়োজনে কি কি থাকছে। সবার আগে দেখবেন শপথের জন্য বদ্ধপরিকর সুলতান, পাত্তাই দিলেন না ডক্টর কামাল হোসেনকে। এরপর দেখবেন ভোটে অনিয়ম নিয়ে জাতিসংঘে শ্বেতপত্র দিবে বিএনপি। তারপর ডক্টর ইউনূস এখন শেখ হাসিনার বশে, বিএনপির জন্য অশনি সংকেত। এরপর দেখবেন ঐক্যফ্রন্টকে নিয়ে বিএনপিতে বিরোধ তুঙ্গে এবং সবশেষে দেখতে পাবেন কূটনৈতিক লড়াইয়ে হারল বিএনপি। এখন দেখুন বিস্তারিত। শপথের জন্য বদ্ধপরিকর সুলতান, পাত্তাই দিলেন না ডক্টর কামালকে। জাতীয় ঐক্যফ্রন্টের দুই শরিক গণফোরামের নির্বাচিত সংসদ সদস্যের শপথ না নেওয়ার পক্ষে তাদের দল অবস্থান নিলেও তা মানতে নারাজ মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর। দানের শেষ প্রতীকে নির্বাচিত গণফোরামের এই নেতা এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে। এমনকি এক্ষেত্রে ডক্টর কামাল হোসেনের নিষেধও কানে তুলবেন না বলে তিনি জানিয়েছেন। সুলতান মোহাম্মদ মনসুর বলেন, গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন প্রবীণ নেতা এবং সংবিধান প্রণেতা, তিনি তার সিদ্ধান্ত জানিয়েছেন। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলের বর্ধিত সভায় ডক্টর কামাল সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছিলেন। এখন তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করলেও নিজের নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে আমার দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতা থেকে সংসদে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, এখন আমি অসুস্থ, একটু সুস্থ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ নেব। অসুস্থ হওয়ার কারণে বৃহস্পতিবার ঐক্যফ্রন্টের বৈঠকে থাকতে পারিনি, তাই বৈঠকের সিদ্ধান্ত জানি না। তবে আমার দায়বদ্ধতা রয়েছে নিজের নির্বাচনী এলাকার জনগণের কাছে। তারা শত প্রতিকূলতার মধ্যেও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণ চান দায়িত্ব পালনে সংসদে যাই, আর তার দায়িত্ব হচ্ছে নির্বাচনী এলাকায় মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, তাদের পক্ষে ভূমিকা রাখা এবং তার রাজনৈতিক চিন্তাভাবনা এবং আদর্শকে যথাযথ কাজে লাগানো। আর এসব বাস্তবায়নের জন্য এখন এমপি হিসেবে আমাকে শপথ নিতে হবে এবং জাতীয় সংসদে যেতে হবে। ডক্টর কামাল হোসেন সংবাদ মাধ্যমকে যাই বলুক না কেন, তার অবস্থান সংসদে যাওয়ার পক্ষেই থাকবে বলে তিনি জানান। ভোটে অনিয়ম নিয়ে জাতিসংঘে শ্বেতপত্র দিবে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি, ব্যালট ছিনতাই সহ বিভিন্ন অনিয়মের তথ্য সংবলিত শ্বেতপত্র প্রকাশ করবে বিএনপি। এ নিয়ে কাজ করছে বিএনপির উচ্চ পর্যায়ের একটি টিম। লিখিত তথ্য সংগ্রহের পর তা বিশ্লেষণ করা হচ্ছে। ইতিমধ্যে ধানের শেষের 2/3 প্রার্থী তাদের নির্বাচনী আসনে বিভিন্ন অনিয়ম সংবলিত প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন। সব প্রার্থীর প্রতিবেদন জমা হলে তার উপর ভিত্তি করে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে। এছাড়া যেসব প্রার্থী ভিডিও চিত্র জমা দিচ্ছেন সেগুলো একত্রিত করে একটি সমন্বিত তথ্যচিত্র তৈরি করা হবে। এরপর প্রতিবেদনের কপি নির্বাচন কমিশন, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাস, কূটনৈতিক মিশন এবং জাতিসংঘ মহাসচিবের কাছে দেয়া হবে। সংবাদ সম্মেলন করে এই প্রতিবেদন গণমাধ্যমে তুলে ধরা ছাড়াও দেশি বিদেশি সংস্থাগুলোকে জানানো হবে। পাশাপাশি দেশ বিদেশে বিভিন্ন সভা, সেমিনারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের বিষয়ে বক্তব্য দেবে দলটির নেতারা। বিএনপির সংশ্লিষ্ট নেতাদের সাথে আলাপকালে এসব তথ্য জানা গেছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নোয়াখালী 5 আসনে দানের শেষের প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমেদ এ প্রসঙ্গে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম কারচুপি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করব আমরা, এ বিষয়ে কাজ করছি। তিনি বলেন, নির্বাচন যেটা হয়ে গেল সেই নির্বাচনের বিবরণী আমরা দিতে চাই এবং দেব আমরা। এর উপরে আমরা তথ্যভিত্তিক একটি শ্বেতপত্র বের করব, তাতে মানুষ দেখবে জনগণ তাদের ভোটাধিকার হারিয়েছে। 5 থেকে 7% মানুষ ভোট কেন্দ্রে যেতে পেরেছে। প্রশাসন, পুলিশ নির্বাচন করেছে যেখানে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না। জানা যায়, গত 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 3 জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি দেয়া হয় দানের শেষের প্রার্থীদের। চিঠিতে প্রত্যেক প্রার্থীকে 8টি ক্যাটাগরিতে নির্বাচনে অনিয়মের তথ্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়। ক্যাটাগরি অনুযায়ী প্রার্থীদের নিজের এবং পরিবারের অবরুদ্ধ হয়ে পড়া কিংবা হামলায় আহত, সহায় সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য ও ছবি, নিজ নিজ সংসদীয় এলাকায় সংগঠিত অনিয়ম, ভোট জালিয়াতি, সহিংসতা, আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের তাণ্ডব ও সন্ত্রাসের সচিত্র প্রতিবেদন ইত্যাদি চাওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখন পর্যন্ত প্রায় 2/3 প্রার্থী তাদের নির্বাচনী আসনে আওয়ামী লীগের ভোট ডাকাতির তথ্য সংবলিত লিখিত প্রতিবেদন জমা দিয়েছেন। আমরা আশা করছি খুব অল্প সময়ের ভেতরেই সব প্রার্থী রিপোর্ট জমা দিবেন। এসব রিপোর্ট কি করা হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা এসব রিপোর্ট বিশ্লেষণ, পর্যালোচনা করে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করব, যা রেকর্ড হিসেবে থাকবে। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের তথ্য সংগ্রহের পাশাপাশি গায়েবী মামলা এবং হামলা নির্যাতনের শিকার দলের নেতাকর্মীদের পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে দলের কারাবন্দী নেতাকর্মীদের আইনি প্রক্রিয়ায় মুক্ত করার উদ্যোগ নিয়েছে দলের হাইকমান্ড। এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত মাসের মাঝামাঝি দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুগ্ম মহাসচিবদের প্রধান করে গঠিত 10টি সাংগঠনিক বিভাগের কমিটি ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। অনেকে ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা সফর করেছেন, আবার অনেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এর আগে টিম লিডাররা প্রাথমিকভাবে বিভাগের সাংগঠনিক এবং সহ সাংগঠনিক সম্পাদক এবং অধীনস্থ জেলার নেতা
নেতাদের নিয়ে জেলার ক্ষয়ক্ষতি ও মামলার বিষয়ে কথা বলছেন। তারপর তারা জেলা সফরে যাচ্ছেন। সফরে গিয়ে টিম লিডাররা সংশ্লিষ্ট বিভাগে ধানের শীষের প্রার্থীদের সাথে কথা বলছেন। নেতাকর্মীর জামিনে মুক্তি লাভে প্রধান অন্তরায় কি তা চিহ্নিত করার পাশাপাশি তাদের কতটুকু আইনি সহায়তা দেয়া হচ্ছে সেটিও চিহ্নিত করছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সাহায্যার্থে প্রার্থীরা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা কিংবা নিতে না পারলে সমস্যা কোথায় চিহ্নিত করছেন। সফরে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের দলের পক্ষ থেকে সাধ্যমতো আর্থিক সহায়তাও দেয়া হচ্ছে। চলতি মাসের মধ্যে তৃণমূল সফর শেষ করে প্রাপ্ত তথ্য এবং উপাত্তের ভিত্তিতে তৈরি নিজ নিজ প্রতিবেদন দলের হাইকমান্ডের কাছে জমা দেবেন টিম লিডাররা। তারপর দলের নীতি নির্ধারকেরা সেসব প্রতিবেদন পর্যালোচনা করে এ ব্যাপারে আশু করণীয় নির্ধারণ করবেন। জানতে চাইলে রংপুর বিভাগে সাংগঠনিক প্রধান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গত মঙ্গলবার রংপুরে গিয়ে প্রার্থীদের সাথে কথা বলে খোঁজখবর নিয়েছি। কতজন জেলখানায় আছে, কতজন মামলার আসামি, তাদের ব্যাপারে করণীয় সম্পর্কে নির্দেশনা দিয়ে এসেছি। হতাহতদের পরিবারকে দলের পক্ষ থেকে সহায়তা দেওয়ার কথাও ভাবছি। আমি নিজেও আহত পরিবারের লোকজনকে সহযোগিতা দিয়েছি। গত মঙ্গলবার দুপুরে নেত্রকোনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে হামলা মামলায় ক্ষতিগ্রস্ত এবং নির্যাতিত নেতাকর্মীদের খবর নিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন নেত্রকোনা জেলা বিএনপি। এতে ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের প্রধান এবং দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধান অতিথি ছিলেন। তিনি বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। নেত্রকোনা 2 আসনে ধানের শীষের প্রার্থী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আনোয়ারুল হকের বাসভবনে এই সভা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বসে এখন ডক্টর ইউনূস, বিএনপির জন্য অশনি সংকেত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা 2 জনের দূরত্ব কমিয়ে আনার জন্য কাজ শুরু করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের দেয়া নির্বাচনী ইশতেহারের ভূয়সী প্রশংসা করেছেন। নতুন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠকে তিনি নির্বাচনী ইশতেহারের প্রশংসা করেন। এটা বাস্তবায়ন তার মতো লোকজন দরকার বলেই তিনি মন্তব্য করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচনী ইশতেহারের 2টি বিষয়ে কথা বলেন। একটি হলো আমার গ্রাম আমার শহর, যেখানে প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের কথা বলা হয়েছে। অন্যটি হলো তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি। এতে তরুণ যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং কর্মসংস্থানের নিশ্চয়তার কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ডক্টর ইউনূস রবার্ট মিলারকে বলেছেন তার গ্রামীণ ব্যাংকের লক্ষ্যই ছিল গ্রামগুলোতে আধুনিক সুযোগ সুবিধা ছড়িয়ে দেওয়া। এজন্য তিনি গ্রামীণ মৎস্য এবং প্রাণী সম্পদ ফাউন্ডেশন, শক্তি পল্লীফোনের মতো উদ্যোগ নিয়েছেন। আর তারুণ্যের শক্তির বিকাশ ঘটাতেই তিনি সামাজিক ব্যবসার উদ্যোগ নিয়েছেন। জানা গেছে ওই দাওয়াতেই মার্কিন রাষ্ট্রদূত জানতে চান এই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নে কাজ করতে তিনি আগ্রহী কিনা। জবাবে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বলেছেন, যে কোনো ভালো কাজে যুক্ত হতে তিনি সবসময়ই আগ্রহী, কিন্তু প্রধানমন্ত্রী তাকে অপছন্দ করেন বলেও তিনি রবার্ট মিলারকে জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, এরপর মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভির সঙ্গে কথা বলেন। তিনি ডক্টর ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে উদ্যোগ নিতে ডক্টর রিজভিকে অনুরোধ করেন। জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধে কাজ করেছেন বলে যে অভিযোগ করা হয় তা সঠিক নয় বলে মার্কিন রাষ্ট্রদূত উল্লেখ করেন। রবার্ট মিলার বলেন, প্রধানমন্ত্রী ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনার ঘোষণা দিয়েছেন। একটি সূত্র বলছে, মার্কিন রাষ্ট্রদূত ডক্টর গওহর রিজভিকে এটাও বলেছেন যে তোমরা তোমাদের কাজে তাকে ব্যবহার করতে পারো। সূত্র মতে ডক্টর গওহর রিজভিও বলেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়টি নিয়ে তার কয়েকবারই কথা হয়েছে। তিনি এ ব্যাপারে আগের চেয়ে নমনীয়, তবে বরফ গলতে সময় লাগবে। ডক্টর গওহর রিজভি মনে করেন ডক্টর ইউনূসের অনেকগুলো ভুল আছে আর সম্পর্কের অবনতি ঘটাতে তৃতীয় পক্ষেরও হাত আছে। মার্কিন রাষ্ট্রদূত তখন জানতে চান ডক্টর ইউনূসের ভুল কি। উত্তরে ডক্টর গওহর রিজভি বলেন, 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনার পর ডক্টর ইউনূস প্রধানমন্ত্রীকে সহানুভূতি জানাননি। তিনি দীর্ঘকাল অনির্বাচিত সরকার চেয়েছিলেন ইত্যাদি। অন্য একটি সূত্র বলছে, শুধু মার্কিন দূতাবাসই নয়, ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক উন্নয়নের পক্ষে বলে জানা গেছে। ঐক্যফ্রন্টকে নিয়ে বিএনপিতে বিরোধ এখন তুঙ্গে। ঐক্যফ্রন্টের বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বিএনপির অন্য কোনো নেতা উপস্থিত ছিলেন না। গতকাল বিকেলে ঐক্যফ্রন্টের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে অন্ধকারে রেখেছেন। বিএনপির সিনিয়র নেতারা এই বৈঠকের ব্যাপারে কোনো কিছুই জানেন না। ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে বিএনপির 4 জন সদস্য রয়েছে। এরা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং নজরুল ইসলাম খান। কিন্তু নির্বাচনের পর সব বৈঠকেই শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। একটা বৈঠকে মির্জা ফখরুলও ছিলেন না। বিএনপির শীর্ষস্থানীয় নেতারা অভিযোগ করেছেন যে সিনিয়র নেতাদেরকে এবং বিএনপির নীতি নির্ধারকদেরকে অন্ধকারে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্যফ্রন্টের বৈঠকে যে আলোচনা হচ্ছে সেটাও তিনি দলের সিনিয়র নেতাদের অবহিত করছেন না। ঐক্যফ্রন্টের বেশ কিছু সিদ্ধান্ত বিএনপির স্বার্থবিরোধী বলেও সিনিয়র নেতারা মন্তব্য করেছেন। একটি সূত্র বলছে যে নির্বাচনের পর তারেক ঐক্যফ্রন্টের বিএনপির যে সদস্য তাদের মধ্যে 2 জন বদলে দিয়েছেন। একজন হলেন ডক্টর
খন্দকার মোশাররফ হোসেন তাকে বাদ দিয়ে তার জায়গায় ডক্টর আব্দুল মঈন খান এবং ব্যারিস্টার মওদুদ আহমেদের বদলে গয়েশ্বরচন্দ্র রায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু তারাও গতকালের ঐক্যফ্রন্টের বৈঠক সম্পর্কে কিছু জানে না বলে নিশ্চিত হওয়া গেছে। ঐক্যফ্রন্টকে বিএনপি নেতৃত্বাধীন 20 দলের একটি প্রতিদ্বন্দ্বী জোট মনে করা হচ্ছে। ঐক্যফ্রন্ট বিএনপির স্বার্থবিরোধী কাজ করছে বলেও বিএনপির সিনিয়র নেতারা মনে করছেন। ঐক্যফ্রন্ট নিয়েই বিএনপিতে এখন বিরোধ চলছে তুঙ্গে। সবশেষে দেখুন, কূটনৈতিক লড়াইও হারল বিএনপি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কূটনৈতিক যুদ্ধেও হেরে গেল বিএনপি। 30 ডিসেম্বরের নির্বাচনের পর বিএনপির প্রধান টার্গেট ছিল আন্তর্জাতিক সম্প্রদায়। বিএনপি চেয়েছিল আন্তর্জাতিক মহলে যেন এই নির্বাচন স্বীকৃতি না পায়, কূটনৈতিক মহল যেন এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে, তারা যেন নির্বাচনের ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা বলে। এই লক্ষ্যে বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি দল দুদফা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে নির্বাচনের নানা অনিয়ম তুলে ধরে। জাতীয় ঐক্যফ্রন্ট বিভিন্ন দেশে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে, সেখানে তারা নির্বাচনে নানা কারচুপির অভিযোগ করে। বিএনপিও আলাদাভাবে কূটনীতিকদের সাথে বৈঠক করে নির্বাচনে কথিত অনিয়মের তথ্য প্রমাণ প্রদান করে। শুধু দেশে নয়, জাতিসংঘ, মার্কিন কংগ্রেস, পররাষ্ট্র দপ্তরেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে নালিশ করে বিএনপি। এমনকি জাতিসংঘ মহাসচিবকে নির্বাচন বাতিলের জন্য হস্তক্ষেপ করার অনুরোধ জানায়। কিন্তু বিএনপির লবিং তৎপরতা দৃশ্যত ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। নির্বাচনের পর থেকেই একের পর এক প্রভাবশালী দেশ নবনির্বাচিত সরকারকে অভিনন্দন জানাতে থাকে। সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন বার্তার পর কূটনৈতিক যুদ্ধে বিএনপির পরাজয় নিশ্চিত হয়। আর আজ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চাচকে অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপির কূটনৈতিক উদ্যোগের কফিনে শেষ পেরেকটি ঠোকা হলো। এখন বিএনপির যেমন নির্বাচন নিয়ে দেশে প্রতিবাদ করার সামর্থ্য নেই, তেমনি নির্বাচনের ব্যাপারে আন্তর্জাতিক সমর্থন এবং সহানুভূতিও বিএনপি পেল না। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।